ঘটনার সময়কাল 1985 কি 86 সাল হবে। এই যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রাম, এই রূপসী গ্রামেই তো ওই কদম আলী চাচার বাড়ি। উনি বিয়ে করেছিলেন পাশের গ্রামে, সেই গ্রামের নাম হলো সৈয়দপুর। তো নতুন বিয়ে করেছেন, কোনো এক সময় শ্বশুরবাড়িতে ওনার স্ত্রীকে রেখে এসেছেন। তো সারাদিন কাজকাম করেছেন, তো সন্ধ্যার পর চিন্তা করেছেন যে শ্বশুরবাড়িতে যাব। ওরকমই কথা ছিল যে উনি যাবেন। তো বের হতে হতে বেশ রাত হয়ে যায়। রাত বলতে যে আহামরি অনেক রাত, বিষয়টা এরকম না। তো ওই সময়ের প্রেক্ষাপটে হয়তো বা 8টা সাড়ে 8টা বাজে আর কি। সেটাও কিন্তু 1985-86 সালের প্রেক্ষাপটে ওই গ্রামে অনেক রাতই বলতে হবে, কারণ সন্ধ্যার পরে অনেক মানুষ তখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। উনি ওই সময় শ্বশুরবাড়িতে যাবেন, আগে থেকে কথা ছিল। তো এই জন্য কিছু কাজ উনি এগিয়ে রেখেছিলেন সন্ধ্যার পরে বাড়িতে এসে কাজ করে, এই জন্য কিছুটা দেরি হয়ে গিয়েছিল। যেহেতু দেরি হয়ে গিয়েছে, তো উনি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য, অর্থাৎ রূপসী গ্রাম থেকে সৈয়দপুর যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা অবলম্বন করেন। একটা রাস্তা আছে মেইন রাস্তা, কিছুটা ঘোরা পথ আর কি, আর আরেকটা রাস্তা আছে মাঠের ভেতর দিয়ে। এই মাঠের ভেতর দিয়ে যাবেন, এই জায়গাতে আবার একটা শ্মশান রয়েছে। ওই শ্মশানে অনেকে ভয় টয় পেয়েছে, তবে ওই শ্মশানটা যে খুব মানে চালু শ্মশান, অর্থাৎ সবসময় যে লাশ টাশ পোড়ানো হয় বিষয়টা এরকমও না, হঠাৎ হঠাৎ হয় আর কি। তো উনি চিন্তা করলেন যে এমনিতেই তো রাত হয়ে গেছে, শ্বশুরবাড়ির লোকজন হয়তো বা জেগে আছে, তারা তো এতক্ষণ আসলে জেগে থাকার কথা না। তা আমি এই ঘোড়া রাস্তা না ধরে এই অল্প সময়ে চলে যাওয়া যায়, শর্টকাট রাস্তাটা ধরি। তো উনি রূপসী গ্রাম থেকে সৈয়দপুরে যাওয়ার জন্য ওই শর্টকাট রাস্তা ধরে হাঁটা শুরু করেছেন। তো শ্মশান যেখানে, ওই জায়গাটা বেশ ঝোপঝাড়, তবে পাশে কিন্তু ফসলি জমি রয়েছে। ওইটা যে খুবই নির্জন, ওদিকে কেউ যায় না, বিষয়টা এরকম না। তো উনি ওই দিক দিয়ে যখন যাচ্ছেন, যেতে 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 দূর থেকেই তো দেখছিলেন, যখন ওই শ্মশানের ওই জায়গার কাছে চলে আসছেন, ছোট ছোট ঝোপঝাড় আছে, হঠাৎ করে উনি দেখতে পান কি ব্যাপার, চাঁদের আলো মনে হচ্ছে এখন নাই, অন্ধকার, আবার দূরে মনে হচ্ছে চাঁদের আলো আছে। উনি উপর দিকে তাকিয়ে দেখেন এক রহস্যময় ব্যাপার, বিশাল এক কড়ই গাছ। উনি কড়ই গাছটা দেখে খুবই অবাক হন, কেননা এই কড়ই গাছটা কেটে ফেলা হয়েছিল। আশেপাশে যেহেতু ফসলি জমি রয়েছে, তো কড়ই গাছের কারণে মাঝে মাঝে কিছুটা সমস্যা দেখা দেয়, এই জন্য গ্রামবাসীরা ওই কড়ই গাছটা কেটে ফেলেছিল। উনি কিন্তু জানতেন যে এখানে কড়ই গাছ নাই। ওই শ্মশানের আগে যখন উনি হেঁটে আসছিলেন, হাঁটতে হাঁটতে তো শ্মশানের কাছে আসছেন, তখনও কিন্তু উনি কড়ই গাছ দেখেন নাই। হঠাৎ করে দেখেন কড়ই গাছ। উনি চিন্তা করছেন, আরে কড়ই গাছ কোত্থেকে আসলো, গাছটা তো কেটে ফেলছে অনেক আগেই, এখন আমি দেখছি কড়ই গাছ। উনি অবাক হয়ে কড়ই গাছের উপর দিকে তাকায় আছেন, মানে ভালো করে দেখতেছেন, আশেপাশে দেখতেছেন। এমন সময় হঠাৎ করে উনি অনুভব করেন ওনার কাঁধে কেউ একজন হাত রেখেছে, তবে সেই হাতটা অনেক শক্ত এবং একটা বড় হাতের পাতা আর কি। মানে আমাদের যে হাত, এই হাত কতটুকু লম্বা হয়, অর্থাৎ হাতের পাতা কবজি থেকে শুরু করে নিয়ে আঙ্গুলের মাথা পর্যন্ত কতটুকু হয়, কিন্তু ওনার কাছে মনে হলো অনেক বড় একটা হাত। যখন কাঁধের উপর হাত রেখেছে, মনে হচ্ছে হাতটা পুরো কাঁধ ছড়িয়ে হাতের কোনোই পর্যন্ত নেমে এসেছে। উনি এটা দেখার জন্য পেছন দিকে ঘুরে তাকান যে কে তার পিঠে হাত রাখলো। যখনই পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখতে পান যে বিশাল দেহী একটা অবয়ব তার পিঠে হাত রেখেছে। অবয়বটার চেহারা ভালো করে বোঝা না গেলেও এতটুকু বোঝা যাচ্ছে একদম কালো কুচকুচে লোমশ, আর চোখগুলো মনে হচ্ছে জলজল করছে, লাল টকটকে। এইটা দেখে উনি আবার উল্টো দিকে ঘুরে দৌড় দিবেন। মানে উনি তো যেই দিকে মুখ করে রেখেছিলেন, মানে সৈয়দপুর গ্রামের দিকে, উনি তো আবার ঘুরে ওই যে রূপসী গ্রামের দিকে তাকিয়েছেন, মানে পেছন দিকে। উনি চিন্তা করছেন ঘুরে এখন আমি সামনের দিকে দৌড় দিব। যখনই উনি ঘুরেছেন, তখনই দেখেন সামনে সেম অবয়ব আরো 2টা দাঁড়ায় আছে। পেছনে একটা ছিল যেটা কাঁধের উপর হাত রেখেছিল, আর সামনে আরো 2টা, তখনও কিন্তু তার কাঁধের উপর হাত রাখা আছে। এমত অবস্থায় উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, শরীর ঠকঠক করে কাঁপতে থাকে, দোয়া দরুদ যে পড়বেন এটাও ওনার মাথায় আসছে না। আর তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই 3টা অবয়ব ওনাকে খপ করে ধরে, একজন 2 হাত ধরে আর 2জন 2 পা ধরে পাশে মাঠের ভিতরে নিয়ে যায়। ওই সময় বৃষ্টি হয়েছিল, বলতে আগে বৃষ্টি হয়েছিল দিনের বেলা, বা কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, আর মাঠে ওই সেচ কাজের জন্য পানি দেওয়া হয়েছিল। মাঠে ছিল কাদা,
কাদা বলতে অনেক কাদা না, মানে মাটিগুলো ছিল নরম। তো এরা কি করেছে, এই কদম আলী চাচাকে উল্টো করে ধরে মাথাটা ওই মাটির সাথে ধরেছে, এরপর পায়ের পাতার উপরে চাপ দিয়েছে। অর্থাৎ কোন একটা চোখা লাঠি যদি আমরা মাটির উপর রাখি, তো আমরা উপর থেকে যেভাবে চাপ দিয়ে ওটাকে ভেতর দিকে ঢোকানোর চেষ্টা করি, মনে হচ্ছে ওরা এই কাজটা করছে। সোজা করে ধরে পায়ের উপরে চাপ দিয়েছে, এতে করে ওনার ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে, ব্যথা পায় উনি ঘাড়ে। আর মাটি যেহেতু অনেকটা নরম ছিল, ওনার কপাল পর্যন্ত গেড়ে যায়, চোখও গেড়ে যাচ্ছে। এমত অবস্থায় ঘটে একটা ঘটনা, কোনো একজন ব্যক্তি হয়তোবা ওই দিকে লাঙল নিয়ে আসছিল, কোনো একটা কাজ ছিল, অথবা লাঙল অন্য কারো বাসায় দিতে যাচ্ছিল, হতে পারে এরকম কিছু একটা। তো ওই লোকটা আবার গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিল। ওই সময়ে ওই অবয়বগুলো এই কদম আলী চাচাকে ছেড়ে দিয়ে চলে যায়। যখন ছেড়ে দিয়ে চলে যায়, উনি তো ধপাস করে এক সাইডে পড়ে যান। তখন আবার দূর থেকে ওই লোকটা বলছে, এই কে রে ওখানে? তখন উনি আবার বলে উঠছেন, আমি কদম আলী। কদম আলী, তুমি এত রাত্রে এখানে কি করো? বলে, কথা বলার সময় নেই বাবা, তুমি তাড়াতাড়ি আসো। উনি তো দৌড়ে চলে যান। কি হয়েছে কি হয়েছে? বলে, তাড়াতাড়ি এখান থেকে আমাকে উঠাও, আমি পরে বলতেছি। উনি আর শ্বশুর বাড়িতে যান না, আবার ওই ওনার গ্রামে ফেরত যান। ফেরত যাওয়ার পর ঘাড়ে তো ব্যথা পাইছিলেন, তো ওই রাতের মতো তো আল্লাহর রহমতে উনি বেঁচে গেলেন, ওনার এলাকারই পরিচিত একজন ব্যক্তির ওসিলায়। কিন্তু এরপরে শুরু হলো আর একটা সমস্যা। সেটা হচ্ছে, এই কদম আলী চাচা যখন রাতের বেলা ঘুমাতেন, বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ তাকে ডাকতো, কদম আলী, কদম আলী, বাইরে আয়, বাইরে আয়। উনি তো বুঝতে পারতেন এটা কোনো স্বাভাবিক কণ্ঠ নয়, কোনো পরিচিত ব্যক্তির কণ্ঠ নকল করেও তাকে ডাকতো না। এইভাবে বিভিন্ন সময় তাকে রাতের বেলা ডাকতো। উনি তো বাইরে বের হতেন না। তো এই সমস্যার সমাধানের জন্য হুজুর কবিরাজ দেখিয়েছেন, কিন্তু ওইভাবে কাজ হচ্ছিল না। এরপর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এইটা দিনের বেলাতেই ঘটেছিল। উনি একটা জায়গায় কাজ করতে গিয়েছিলেন, বলতে একটা মাঠে কাজ করতে গিয়েছেন। তখন কিন্তু ওইখানে অনেক অনেক পানি, বলতে হয়তো বা গোড়ালি পানি পর্যন্ত ছিল। হঠাৎ করে এমত অবস্থায় উনি ফিল করেন পানির নিচে বলতে গোড়ালি পানি, মানে হয়তো বা কাদা পানি। গোড়ালি পানি বলতে তো মানুষ যখন গোড়ালি পানিতে হাঁটে, তখন তো সেই পানিটার স্বচ্ছ থাকে না, এটা ঘোলাটে হয়ে যায়। মনে হলে ঘোলাটে পানির মধ্যে বড় বড় দুটো হাত খপ করে তার পা চেপে ধরেছে। হাত দুটো যে সাইড থেকে ধরেছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে মাটির নিচ থেকে হাত দুটো তার পায়ের পাতা খপ করে ধরেছে, এবং ধরার পর পা দুটোকে মাটির নিচে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। এদিকে উনি গলা দিয়ে কোনো শব্দই করতে পারছেন না, অথচ আশেপাশে দূর দূরান্তে মানুষজন আছে। প্রথমে গোড়ালি পর্যন্ত, এরপরে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত নিয়ে গেছে। নিতে নিতে থুতনি এসে ঠেকেছে, মানে গলা পর্যন্ত গিয়ে ওনার থুতনি ডুবে এখন ঠোঁটে টাচ করবে আর কি। এমত অবস্থায় কেউ একজন দেখে ফেলে, জানে এটা কি এটা মানুষের মাথার মতো মনে হচ্ছে। উনি আবার মনে করছে কি হয়তো বা কাউকে মেরে ফেলে মাথাটা এখানে রেখে চলে গেছে, আর বডিটা আর এক জায়গায় নিয়ে গেছে। উনি আরে এটা কি, এটা তো কদম আলীর মাথা। তখন কদম আলী কথা বলতে পারে, এই আমি জীবিত আছি রে, আমারে উঠাও এখান থেকে। তখন ওই লোকও ভয় পারে, এটা কি মাথা কথা বলে। তাড়াতাড়ি উনি কাছে গিয়ে দেখে এই অবস্থা, তার শরীরের অনেকটা অংশই ডুবিয়ে ফেলেছে, অর্থাৎ মাটির নিচে নিয়ে গেছে। তখন সেই লোক তো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশপাশ থেকে লোকজন চলে আসে। এরপর মাটি গর্ত করে এই কদম আলী চাচাকে বের করা হয়েছিল। এইভাবে ভেতর থেকে হ্যাচকা টানে তাকে আস্তে আস্তে কাদার মধ্যে নিয়ে যাচ্ছিল, থুতনি পর্যন্ত নিয়ে গেছে। চিন্তা করেন প্রিয় লিসেনার্স, আর একটু হলে তাকে পুরোটাই মাটির নিচে নিয়ে যেত, হয়তো বা তার বডিও আর কখনোই পাওয়া যেত না, চিরতরে হারিয়ে যেত। তো এরপর আল্লাহর অশেষ রহমতে উনি বিভিন্ন তদবির করে সুস্থ হয়েছেন। মূলত ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে উনি যে ওই সময়ে ওই শ্মশানের ওই দিক দিয়ে যাচ্ছিলেন, উনি আবার গলা ছেড়ে গান গাইতে গাইতেও যাচ্ছিলেন। ওই সময়ে ওই শ্মশানে থাকা যে জিনেরা রয়েছে, এরা খুবই বিরক্ত বোধ করে, তারা এই হেরে গলায় গান শুনে। আর এই কারণেই মূলত তারা খুব ক্ষিপ্ত হয়েছিল তার উপরে।
কেন তাকে এই সময় গান গাইতে হবে? তার কারণে তারা ডিস্টার্ব ফিল করেছে, বিরক্ত হয়েছে, হয়তো বা তাদের কোনো সাধনা চলছিল সেটাই ব্যাঘাত ঘটেছে, এই জন্যই মূলত ওরা ক্ষিপ্ত হয়েছিল। যাক, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, রাহুল ইসলাম মেঘ ভাইয়ের বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। উনি 9 থেকে 10 বছর আগে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলেন। এখনকার অবস্থা থেকে তখনকার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। ওই সময় যে কোম্পানির হয়ে উনি গিয়েছিলেন, সেই কোম্পানি তাদেরকে যেখানে রেখেছিল সেটা পাহাড়ের পাশে, আশেপাশে জঙ্গল রয়েছে। প্রতিদিন কোম্পানির বাসে করে শ্রমিকদেরকে কাজে নিয়ে যেত, আবার থাকার জায়গাতে দিয়ে যেত। কোম্পানি তাদেরকে থাকার ব্যবস্থা করেছিল। সমস্যা দেখা দেয়, বেশ কিছু বৈধ কাগজপত্র তখনও কিন্তু ওনারা হাতে পান নাই। আবার অনেক বাংলাদেশি ভাইয়েরাই অবৈধভাবে মালয়েশিয়াতে এসেছেন। তখন মালয়েশিয়ান পুলিশ মাঝে মাঝে রাতের বেলাতেই বিভিন্ন জায়গায় রেড দিত। রেড দিয়ে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কাগজপত্র দেখাতে পারতো না, বা আরও অনেক দেশের লোকজনই সেখানে ছিল যারা বৈধ কাগজপত্র দেখাতে পারতো না, তাদেরকে কিন্তু ধরে নিয়ে আবার যার যার নিজ দেশে পাঠিয়ে দিত। এই যে রাহুল ইসলাম মেঘ ভাই সহ আরও অনেকেই কিন্তু অনেক ঋণ করে, অনেক কষ্ট করে মালয়েশিয়াতে গিয়েছিলেন। পুলিশরা যদি তাদেরকে পাঠিয়ে দেয়, এমন হয় যে বৈধ কাগজপত্র আছে, তারপরও কোনো কারণে তাদের মনে হয় নাই, ভালো লাগে নাই, পাঠিয়ে দিয়েছে, এমনও কিন্তু হয়েছে ওই সময়। এই জন্য বাংলাদেশি ভাইয়েরা খুব একটা আতঙ্কিত অবস্থায় দিন কাটাতেন। পুলিশের রেড এতটাই বেড়ে গেল যে ওনাদের থাকার যে জায়গা, সেখানে থাকাটাই একটা কঠিন ব্যাপার হয়ে গেল। তখন ওনারা সিদ্ধান্ত নিলেন, ওনাদের যেই থাকার জায়গাটা, কোম্পানি কর্তৃক যেই থাকার জায়গাটা করা হয়েছিল, সেখান থেকে অন্য জায়গায় ওনারা থাকবেন। এখন অন্য জায়গায় চাইলেই তো আর যাওয়া যায় না, কোম্পানির গাড়ি তো প্রতিদিন সকালবেলা এসে ওনাদেরকে নিয়ে যায়। ওনারা চিন্তা করলেন যে ওনাদের যে থাকার জায়গার পাশে একটা ছোট টিলার মতো আছে, এই টিলার উপরে গিয়ে ওনারা ঘর বানাবেন। তো ওখানে 4 জন নিজেরা রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতেন। একজন নাম জাহাঙ্গীর, ফিরোজ, মোহর আর এই রাহুল ভাই। এই জাহাঙ্গীর ভাই, ফিরোজ ভাই, মোহর ভাই আর রাহুল ভাই 4 জন মিলে একসাথে খাওয়া দাওয়া করতেন। এই জন্য ওনারা 4 জন সিদ্ধান্ত নিলেন যে ওনারা আলাদা করে ছোট ছোট করে 4টা ঘর বানাবেন, মানে তাঁবুর মতো করে। নিচে যেই জিনিসগুলো ছিল সেগুলো কিছু নিলেন, আরও কিছু জিনিস জোগাড় করেছিলেন। এটা করে ওনারা কি করতেন, শুধু রাতের বেলা ওখানে অবস্থান করতেন। আর এটার পিছনে কারণ ছিল একটাই, পুলিশ কিন্তু রেডগুলো রাতের বেলাতেই দিত। এই জন্যই ওখানে যখন থাকা শুরু করলেন, প্রথম একদিন মোটামুটি ভালো গেল। এর পরের রাত থেকে সমস্যা শুরু হলো। এই জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাই, ওনারা দুজন আলাদা করে ছোট ছোট দুটো ঘর বানালেও পরবর্তীতে ঘর দুটোকে আবার এক করে একসাথে থাকা শুরু করেন। আর যে মোহর ভাই আর রাহুল ভাই, অর্থাৎ রাহুল ইসলাম মেঘ ভাই, ওনারা দুজন আলাদা আলাদা ঘর বানালেও আবার দুটো ঘরকে এক করে দুজন একসাথে থাকা শুরু করেন। প্রথম রাত ঠিকঠাক মতো পার হবার পর, এরপর এই রাহুল ইসলাম মেঘ ভাই আর মোহর ভাইয়ের কাছে মনে হলো রাতের বেলা মনে হয় কেউ ওনাদের এই থাকার জায়গার কাছে আসে, চারদিকে হাঁটাহাঁটি করে। কিন্তু ওনারা উকি দিয়ে দেখেন না এই জিনিসটা কি। কেননা ওখানে বন্য শূকর ছিল, বন্য গরু ছিল, বানর ছিল। এগুলো দিনের বেলাতেও দেখা যেত, আরও বেশ কিছু প্রাণী থাকতো সেখানে, এগুলো হাঁটাহাঁটি করে। সুতরাং এগুলো তাদের এই থাকার জায়গার চতুর্দিকে হাঁটাহাঁটি করবে, এটা অস্বাভাবিক কিছু না। তবে ওনারা কেউ উকি দিয়ে দেখেন নাই। এভাবে কয়েকটা দিন কেটে যায়। ওনারা ডিউটি করছিলেন ঠিকঠাক মতোই। এদিকে ওনারা নিজেদের মধ্যে আলোচনা করেন যে আসলে জিনিসটা কি, রাতের বেলা এরকম চতুর্দিকে হাঁটাহাঁটি করে। মোহর ভাই উনি একদিন চিন্তা করেছেন যে আমি একটু দেখবো জিনিসটা কি। অন্য সাইডে কিন্তু এই যে জাহাঙ্গীর ভাইয়ের ফিরোজ ভাইরা আছেন, ওনাদেরকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে ওনারা তেমন কোনো পাত্তা দেন না। তবে ওনারাও এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন বলে তাদের হাবভাবে বুঝতে পেরেছেন এই মোহর ভাই আর রাহুল ভাই।
তো এক রাত্রে এই মোহর ভাই আর রাহুল ভাই শুয়ে আছেন। গভীর রাত্রে হঠাৎ করে সেই শব্দটা আবার শুরু হয়ে যায়, মনে হচ্ছে চারদিকে কেউ হেঁটে বেড়াচ্ছে। আর হাঁটতে হাঁটতে একটা সময় ওনাদের যে থাকার জায়গায় ওই খানটাতে ওই জিনিসটা চলে আসে। তখন মোহর ভাই কি করেছেন, চুপি চুপি ওনাদের ওই ছোট্ট ঝুপড়ি ঘরের মতো যেটা, এই জিনিসটার একটা অংশ ফাঁকা করে দেখার চেষ্টা করেছেন জিনিসটা কি। যেই না তাকিয়েছেন উনি চমকে উঠেছেন, মানে ভূত দেখার মতো ভয় পেয়েছেন। রাহুল ভাই কিন্তু তখন জেগেছিলেন, কারণ ওই অবস্থাতেই কিন্তু এই মোহর ভাই বলেছিলেন যে রাহুল তুমি চুপ থাকো, আমি দেখে আসি জিনিসটা কি। তো তখন রাহুল ভাই জিজ্ঞেস করছেন যে মোহর ভাই কি ব্যাপার, কি দেখছেন, এরকম ভয় পেলেন কেন? তখন মোহর ভাই বলছেন যে রাহুল রে, এইটা তো মানুষ না রে, এটা কোনো প্রাণীও না, এটা যে কি জিনিস এইটা আমি বুঝতে পারছি। এটা তো ভয়ঙ্কর এক দানব, এটা বিশাল উচ্চতার, এটা না মানুষ না কোনো প্রাণী, এই জিনিস অবশ্যই জিন হবে। এটা শোনার পর রাহুল ভাই তো ভয় পেয়ে যান যে সর্বনাশ, তাহলে এতদিন এই জিনিস যেগুলো শুনছি, বুনো শূকর মনে করছি, বানর মনে করছি, বুনো গরু মনে করছি, তাহলে এটা একটা ভয়ঙ্কর জিন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওনারা যেই জায়গাটাতে ওই ঝুপড়ি ঘরের মতো করে তৈরি করেছিলেন অস্থায়ীভাবে, ওখানে বড় একটা গাছ ছিল। সেই গাছটার নাম ঠিক করে রাহুল ভাই বলতে পারেন নাই, তবে ধারণা করেন সেটা রাবার উড গাছ ছিল, বেশ লম্বা টাইপের একটা গাছ ছিল আর কি। তবে গাছটা বেশ পুরনো, এটা বোঝা যাচ্ছে যে এই পাহাড়ের এই জায়গাটাতে অনেক আগে থেকে গাছটা রয়েছে। এখন এই ধরনের ব্যাপারটা যখন ঘটে গেল, কোনো মতো ওই রাতটা পার করলেন। ওনারা যখন কাজে গিয়েছেন, কাজ থেকে আবার ফিরেছেন, ফেরার পর এখন এই রাহুল ভাই আর মোহর ভাই ওনারা বলছেন যে আমরা আর উপরে থাকবো না, আমরা উপরে থাকবো না, লাগে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাক, দেশে পাঠাই দিক তাও ভালো, তবুও এই জিন ভূতের রাতে মরতে চাই না। তো এই দিকে হয় কি, এই যে জাহাঙ্গীর ভাই আর ফিরোজ ভাই ওনারা বলছেন যারা ধুর কিসের কি, আমরা তো থাকি কই, আমরা তো কিছু এরকম দেখলাম না, এগুলো তোদের মনের ভুল, আর এরকম জঙ্গলের মতো জায়গাতে ছোটোখাটো প্রাণী আসবে এটাই স্বাভাবিক, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, কত কষ্ট করে আসছি, ঋণের টাকা পরিশোধ হয় নাই, এখন যদি পুলিশ ধরে বাংলাদেশে পাঠায় দেয় তখন কি অবস্থা হবে। ফিরোজ ভাইকে বিষয়টা জানানো হলেও উনিও বেশ ভীত হয়ে যান যে কি করা যায়। উনিও যে আসলে ওই বিষয়টা বুঝতে পেরেছিলেন এটা কিন্তু তার কথাবার্তাতে বোঝা গেলেও উনি অপেক্ষাকৃত সাহসী ছিলেন। এদিকে ফিরোজ ভাইকে আবার জাহাঙ্গীর ভাই বলতেছেন যে আরে ফিরোজ ভাই তুমি কি বলো না বলো, এগুলা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নাই, চলো তো আমার সাথে, আমরা দুজন থাকবো, ওরা দুজন ভীতু মানুষ, ওরা নিচে থাক, পরে পুলিশে ধরলে বুঝতে পারবে। ওনারা নিচেই ছিলেন, আল্লাহর অশেষ রহমতে প্রায় 1 মাসের মধ্যেও পুলিশ ওই জায়গাতে সে রেড দেয়নি, ওনারা নিচেই ছিলেন, আর জাহাঙ্গীর ভাই ফিরোজ ভাই উপরেই ছিলেন। তো এক রাত্রে হয় কি প্রচণ্ড বৃষ্টি, রাত তো না দিন থেকে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার পর থেকেও বৃষ্টি, রাতেও বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি মনে হচ্ছে ওই পাহাড়ের যে সমস্ত মাটি পাথর যেগুলো আছে এগুলো ধসে এখনই তাদের গায়ের উপর পড়বে যে কোনো সময়, এত বৃষ্টি হয়েছে, মানে যে কোনো সময় পাহাড় ধস হতে পারে। এরকম যখন চলছে তখন এই ফিরোজ ভাই উনি জাহাঙ্গীর ভাইকে বলছে যে জাহাঙ্গীর ভাই আজকে রাত্রে উপরে না গেলে হয় না, এত বৃষ্টি। তখন জাহাঙ্গীর ভাই বলছে যে ফিরোজ তোমার কি মাথা খাচ্ছে, রাতের বেলায় তো বিশেষ করে এই ধরনের ঝড় বৃষ্টির রাতেই তো মালয়েশিয়ান পুলিশরা রেড বেশি দেয়, কারণ তারা জানে যে এই ঝড় বৃষ্টির রাত্রে বাংলাদেশি সহ যারা আছে যাদের কাগজপত্রের ঘাটতি আছে তারা বাইরে কোথাও যায় না, নিজের জায়গাতেই থাকে, আর এদেরকে ধরা তখন সহজ হয়। প্রায় 1 মাস আসে নাই, আজকের রাত্রে আসবে নিশ্চিত থাকো, আজকে রাত্রে তো আরও বেশি করে এখানে থাকা যাবে না। ফিরোজ ভাই তো বলে যে না আজকে রাত্রে যাব না। জাহাঙ্গীর ভাই বলেন যে ফিরোজ আমার দাদা বাবা এরা কিন্তু কবিরাজি জানতেন, আমিও কি টুকটাক কিছু শিখি নাই, এইসব ভূত প্রেত আমার ভয় দেখাতে পারে না, এইসব চিন্তা ভাবনা বাদ দাও, গেলে চলো, নাহলে আমি গেলাম। শেষ পর্যন্ত ফিরোজ ভাই আর যান না, জাহাঙ্গীর ভাই উনি একাই চলে যান।
সকালবেলা যে যার মতো কাজে চলে গেছে, ফিরোজ ভাই কাজে চলে গেছেন। তো ওনাদের যিনি সুপারভাইজার, ওনারা খেয়াল করছে সুপারভাইজার এসে জানান যে কাউকে খুঁজতেছেন। কাকে খুঁজতেছেন? জাহাঙ্গীর ভাইকে। জাহাঙ্গীর ভাই আসে নাই, অর্থাৎ উনি সকালবেলা উনি কাজে যান নাই, কোম্পানির যে বাস আছে সেই বাসে উনি ওঠেন নাই। যখন কাজ থেকে ওনারা ফেরত আসেন, ফেরত আসার পর চিন্তা ভাবনা করতেছেন যে জাহাঙ্গীর ভাই কোথায় গেল। সবাই চিন্তা করলেন যে সকালবেলা হয়তো বা নেমেছিল, আবার কোনো সমস্যার কারণে অন্যদিকে গেল কিনা। তখন কিন্তু ওনারা চাইলেও বিভিন্ন জায়গায় যেতে পারতেন না, পুলিশে ধরে ফেলতো। এসব নিয়ে আলোচনা হচ্ছে। ওই রাতেও কিন্তু ফিরোজ ভাই আর উপরে ওঠেন নাই, মোহর ভাই, রাহুল ভাইও যান নাই। ওই এক রাতও চলে গেল। পরের দিনও জাহাঙ্গীর ভাইয়ের কোনো খোঁজ খবর যখন নাই, তখন তো ওনাদের টনক নড়ে যে এই ঘটনা কি, জাহাঙ্গীর ভাই কোথায় গেল। তার কিন্তু ফোন ছিল, তার ফোনটাও বন্ধ পাওয়া যাচ্ছিল। সবার তো চিন্তা মাথায় ঢুকে গেল, ঘটনা কি, ঘটনা কি। এরপর উপরে যাওয়া হলো, উনি যেখানে থাকতেন আর কি, সেখানে ওনার কোনো চিহ্নটাও পাওয়া গেল না। তবে ওনার থাকার যে জায়গাটা, এই জায়গাটা একদম ফিটফাটি ছিল, ঠিকঠাক ছিল, কোনো কিছু এসে আক্রমণ করছে এমনটাও কিন্তু মনে হয় নাই। তার মানে উনি নিজের ইচ্ছায় আশেপাশে কোথাও গেছেন। ওনাকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন এই কোম্পানিতে কাজ করতো এক পাকিস্তানি ভদ্রলোক, উনি বেশ হুজুর গোছের ছিলেন, উনি ওখানে কাজ করতেন। তো ওনার কাছে যখন বিষয়টা যায়, তখন উনি বলেন যে আচ্ছা ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো তো। তখন এই যে মোহর ভাই, ফিরোজ ভাই, রাহুল ভাই, ওনারা বলেন যে এরকম এরকম আমরা তো এখানে থাকতাম। এরপরে মোহর ভাই কি দেখেছিলেন ওই রাতের বেলা, এই বিষয়টা কিন্তু ওই পাকিস্তানি ভদ্রলোককে বলেন। বলার পর উনি বেশ চিন্তিত হয়ে পড়েন। উনি বললেন যে আমি যেরকম সন্দেহ করতেছি এটাই কিনা, আচ্ছা দেখি তো আমি কোনো তথ্য নিতে পারি কিনা। উনি আবার আয়না পড়া জানতেন। উনি আয়না পড়া দিয়ে অল্প সময়ের মধ্যেই চমকে ওঠেন, খুব ভয়ার্ত হয়ে যান, ওনার শরীর ঘেমে যায়। উনি কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকেন যে জাহাঙ্গীর তো এই দুনিয়াতে আর নাই। এই কথা শোনার সাথে সাথে সবার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। নাই মানে কি বলেন? বলে হ্যাঁ নাই, ওর লাশ এখান থেকে আরো ভেতরের দিকে পড়ে আছে, আধা খাওয়া অবস্থায়। এই কথা শোনার সাথে সাথে সবাই তো আতঙ্কিত হয়ে যান, বিশ্বাসই করতে চান না। তখন সবাই মিলে খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে আসলেই এখান থেকে, মানে যেখানে ওই যে ঝুপড়ির মতো ঘরটা তৈরি করা হয়েছিল, সেখান থেকে আরও বেশ কিছুটা ভেতরে গিয়ে জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি পাওয়া যায়। বুকের যে অংশটা, এই বুক থেকে নিচের অংশটা ছিন্ন ভিন্ন অবস্থা, মাথাটাও খুঁজে পাওয়া যায় নাই, শরীরের বেশ অঙ্গ ছিন্ন ভিন্ন করা, শুধু জামা দেখে আর প্যান্টের অংশ দেখে চেনা গেছিল এইটা জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি। সবাই চিন্তা করেছিল যে কোনো হিংস্র প্রাণী এই কাজটি করেছে। তখন ওই পাকিস্তানি ভদ্রলোক বলল যে না, এটা কোনো হিংস্র প্রাণীর কাজ না, এটা একটা ভয়ঙ্কর জিনের কাজ। এটা কিভাবে হলো? তখন ওই পাকিস্তানি ভদ্রলোক বলল যে আমি আরেকটু তথ্য নিয়ে নেই, আপাতত এই লাশের যে বন্দোবস্ত সেটা করতে হবে। লাশটা এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল যে এটাকে আসলে বাংলাদেশে পাঠানোর মতো কোনো অবস্থা ছিল না। এটা পাঠানোর জন্য পুলিশের সাথে যোগাযোগ করতে হবে, পুলিশ আসলে তো আবার এনাদেরকে ধরবেন। আবার জাহাঙ্গীর ভাইয়ের ডেড বডি যে বাংলাদেশে পাঠাবেন, ওনার বৈধ কাগজপত্র তখনও বেশ কিছু হয়নি। এর মধ্যে স্থানীয় যারা আছেন আর কি, ওনাদের সাথে যারা রয়েছেন আর কি, তাদের অনেকের কাগজপত্র নাই পুলিশের কাছে। তারপরও যাদের কাগজপত্র আছে তাদের মাধ্যমে যোগাযোগ করা হয়। তখন পুলিশ এই ভয়াবহতা দেখে তারা বলেন যে এটা তো খুব বাজে অবস্থার সিচুয়েশনে চলে গেছে, এখানের যেই সমস্ত মুসলিম কবরস্থান আছে সেখানেই কবর দেওয়া যায় কিনা। পরবর্তীতে পরিবারের সম্মতি নিয়ে ওখানকার একটা মুসলিম কবরস্থানে জাহাঙ্গীর ভাইয়ের বডির যতটুকু অংশ পাওয়া গিয়েছিল জানাজা করে দাফন করা হয়। এরপর ওই পাকিস্তানি ভদ্রলোক এমন কিছু তথ্য জানান যা শুনে উপস্থিত সবাই আকাশ থেকে পড়েন। সেই পাকিস্তানি ভদ্রলোক জানান যে এই যে গাছটা, যে গাছের নিচে ঝুপড়ি ঘরের মতো বানানো হয়েছিল, এই গাছে একটা আফ্রিকান শক্তিশালী বয়স্ক জিন এসে অল্প কিছুদিনের জন্য বাসা বেঁধেছে। মূলত আফ্রিকান এক তান্ত্রিক তাকে এখানে পাঠিয়েছে
বেশ কিছু পশুর মাথা এবং শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করতে। সেই কাজটি করছিল। এর মধ্যে এই যে জাহাঙ্গীর ভাই, ফিরোজ ভাই, মোহর ভাই, রাহুল ভাই, এই চারজন ওখানে গিয়ে ঝুপড়ি ঘরের মতো তৈরি করেছে। শুরুতে নাকি সে ভয় দেখানোর চেষ্টা করেছে। মোহর ভাই, রাহুল ভাই, ওনারা দুজন ভয় পেয়ে তো নেমে আসছেন, যার কারণে এই দুজনের ক্ষতি করার কোনো চিন্তা ওই জিনের ছিল না। ফিরোজ ভাই, জাহাঙ্গীর ভাই এই দুজন থাকছিলেন। তবে জাহাঙ্গীর ভাই নাকি এর মধ্যে বেশ কিছু কাজ করে ফেলেছেন, যেটা ওই জিনের মারাত্মক রকম ক্ষিপ্ততার জন্য দায়ী হয়ে যায়। সেটা হচ্ছে, জাহাঙ্গীর ভাই রাতের বেলা ওনার পরিবারের সাথে কথা বলার জন্য ওই ঝুপড়ি ঘর থেকে বের হতেন। ফিরোজ ভাই ঘুমিয়ে পড়েছেন, ওনার অসুবিধা হবে, অন্যের অসুবিধা করে তো আর কথাবার্তা বলা যায় না, যার কারণে ওই ঝুপড়ি ঘর থেকে বের হয়ে গাছের নিচে গিয়ে কথা বলতেন। যখন কথা বলতেন তখন মাঝে মাঝে ওনার জল বিয়োগ করার প্রয়োজন হতো, উনি গাছের নিচে জল বিয়োগ করতেন। ওই সময় নাকি ওই জিনটা সশরীরে এসেও জাহাঙ্গীর ভাইকে নাকি শাসিয়ে গেছে। জাহাঙ্গীর ভাইকে নাকি 2 থেকে 3 বার এসে শাসিয়ে গেলেও জাহাঙ্গীর ভাই বিন্দুমাত্র এটাতে কর্ণপাতই করে নাই। সে উল্টো নাকি বলেছে যে দেখি আমারে কি করতে পারিস, কারণ ওই যে তার বাপ দাদা তো কবিরাজি করতো, তার কিছু জানা ছিল, মনে করছে এটা কিছুই করতে পারবে না আমার। যেই রাত্রে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে, ওই রাত্রেও জাহাঙ্গীর ভাই একা একা ছিলেন, কারণ ওই যে বৃষ্টির কারণে ফিরোজ ভাই আর যান নাই। এই সুযোগটাই কাজে লাগায় ওই ভয়ঙ্কর জিনটা। যখনই উনি ঘর থেকে অল্প সময়ের জন্য বের হয়েছেন, বৃষ্টিটা একটু কমে আসছে, বের হয়েছেন, তখনই ওই জিনটা ওনাকে ধরে ফেলে, আর ধরে সাথে সাথেই মেরে ফেলে। শুধু মেরে ফেলেই ক্ষান্ত হয় নাই, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেই জিনিসগুলো সাধারণত জিনেরা খেয়ে ফেলে সেটা খেয়েও ফেলেছে। কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ সেটা ওই তান্ত্রিকের জন্য সে নিয়েও গেছে, আর জিনটা এখনও ওই গাছেই রয়েছে। যখন তান্ত্রিক বলবে সে আবার আফ্রিকাতে ফেরত যাবে, আর ওটাকে এখান থেকে সরানোর আপাতত কোনো ক্ষমতা কারো নেই। যদি কারো ক্ষমতা থেকেও থাকে, কে আসবে এই পাহাড়ের উপর সেই গাছ থেকে ওই জিনকে সরানোর জন্য? এটা তো লোকালয় না, কারো তো প্রয়োজন নেই। জাহাঙ্গীর ভাই নাকি নিজেই ওনার মৃত্যুর জন্য দায়ী, এটাই ওই পাকিস্তানি ভদ্রলোক বলেছিল, যে তাকে কয়েকবার শাসানো হয়েছে। এই বিষয়টা উনি কাউকে বলেন নাই, ফিরোজ ভাইকে বলেন নাই, মোহর ভাইকে বলেন নাই, রাহুল ভাইকেও বলেন নাই। টানা কয়েকবার শাসানোর পরেও উনি কোনো কর্ণপাত করেন নাই, যার ফলশ্রুতিতে এই ঘটনাটি ঘটেছে। ওনার মৃত্যু কিভাবে হয়েছে, মৃত্যুর সময় উনি কি দেখেছিলেন, এটা তো আর ওনার মুখ থেকে শোনা সম্ভব হয়নি, উনি তো মারাই গেছেন। তবে ওই পাকিস্তানি ভদ্রলোক উনি এই তথ্যগুলো সংগ্রহ করেছিলেন ওনার পরিচিত এক আলেমের কাছ থেকে। উনি শুধু আয়না পরা দিয়ে এতটুকু দেখেছিলেন, লাশটা ওখানে পড়ে আছে। উনি আরেকজন আলেমের সাথে কথা বলেছিলেন, তার কিছু ছাত্র জিনেরা এই তথ্য নিয়ে এসেছিল। সেই তথ্যটাই উনি পরবর্তীতে অন্যদেরকে বলেছিলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। ভূত এফএম শুনতাম, তো ভূত এফএম বন্ধ হওয়ার পর ভূতের ঘটনা কমই শোনা হয়। যাই হোক, আমি কোনো কারণে ঘটনার আসল নাম ব্যবহার করতে পারবো না, তাই ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনার শেষে আমি আমার নাম এবং সকল চরিত্রের আসল নাম বলবো, কিন্তু অনুরোধ থাকবে এই নামগুলো আপনি প্রকাশ করবেন না। প্রথমবার লিখছি, তাই গুছিয়ে লিখতে না পারার জন্য ক্ষমা প্রার্থী। এই ঘটনা ভয়ের কিনা জানি না, তবে কালো জাদু যে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তারই একটা নমুনা। এই ঘটনা ঘটে আমার এবং আমার স্ত্রীর সাথে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করিয়াছি আজকের ঘটনা। আমি মোহাম্মদ মাহবুব আলম, ছদ্মনাম। আমার বাড়ি উল্লাপাড়া জেলার চক চৌবিলা নামক গ্রামে। আমার বয়স 20 বছর। আমার স্ত্রীর নাম মোসাম্মদ জমিলা খাতুন, ছদ্মনাম। তার বয়স 16 বছর। ভাবতে পারেন তাহলে বিয়ে কিভাবে? আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি, আর আমার স্ত্রী এসএসসি পরীক্ষা দিয়েছে। আমরা দুজনেই লেখাপড়া করি। 2 বছর রিলেশনের পর আমরা বিয়ে করি। প্রথমে বিয়েটা গোপনে হলেও
পরে দুই পরিবারের সব মেনে নেয়। আমার স্ত্রীর বড় বোনের বাসা বগুড়া জেলার এক এলাকায়। পরীক্ষা শেষে একটু রিফ্রেশমেন্টের জন্য তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি একটা পার্লারেও সে কাজ করত। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে অদ্ভুত সব পরিবর্তন দেখতে পাই। সে অযথা রাগারাগি করত, কারো কথা শুনতো না। আমি তখন খুব চিন্তায় পড়ে যাই, কারণ এদিকে আমার এইচএসসি পরীক্ষাও শুরু হয়ে গেছে। কি করব বুঝতে পারছিলাম না। সে রেগে এমন সব কথা বলতো যা আমি কখনো কল্পনা করিনি। সে রাগ করে বলতো, আমি থাকবো না তোমার সাথে, আমার তোমাকে ভালো লাগে না, আমি মরতে চাই, সবাই স্বার্থ খোঁজে, আমি আত্মহত্যা করব। এমনকি নিজের বড় বোনকেও সম্মান করতো না। আমরা সবাই যেন তার চোখে শত্রু হয়ে গিয়েছিলাম। সে নিজের মায়ের মৃত্যু কামনা করত। নামাজ পড়তে বললে আরো রাগ করত। আবার রাগ কমে গেলে বলতো, আমাকে নিয়ে যাও তোমার কাছে, আমার মাথার মধ্যে যেন অনেক ভারী কিছু আছে, আমি খুব ভেঙে পড়েছি ইত্যাদি। আমি তখন কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ তখনও আমাদের পরিবার জানতো না কোনো কিছুই। এভাবে কয়েকদিন চলতে থাকে। আমি জিজ্ঞেস করতাম, আমি যখন ঢাকায় লেখাপড়া করতাম, তাই সব সময় তার পাশে থাকতে পারতাম না। পরীক্ষার আগের রাত থেকেই তার অবস্থা আরো খারাপ হতে থাকে। আমি জিজ্ঞেস করতাম, তোমার কি হয়েছে? সে বলতো, আমার ডিভোর্স চাই, আমি সংসার করব না, আমি একা থাকতে চাই। আমি বলতাম, তোমাকে ছাড়া আমি মরে যাব। সে বলতো, তাতে আমার কি, আমি তালাক চাই। এই কথা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে যাই, কারণ ও এমন মেয়ে ছিল না, আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ করেই এমন পরিবর্তনের কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। ওই পার্লারে তার এক বান্ধবী হয়েছিল, সে যা বলতো আমার স্ত্রী তাই করত। আমি সেই আপুকে ফোন করে সব বললাম। উনি বললেন, আমার স্ত্রী নাকি আমার কথা শুনতেই পারে না। এরপর তাকে জোর করে বগুড়া থেকে বাড়িতে আনা হয়, কিন্তু অবস্থার আরও অবনতি হয়। সে বাড়িতে থাকতে চায় না, শুধু ওই বান্ধবীর কাছে যেতে চাইতো। হঠাৎ একদিন শুনি সে বাসা থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না। আমি তখন সঙ্গে সঙ্গে সে বান্ধবীকে ফোন করি। উনি বলেন, ও তো এখানে আসে নাই। কিন্তু ফোনের ও পাশে আমি আমার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাই। তখন আমার সন্দেহ আরও বেড়ে যায়। এদিকে পরীক্ষার চাপ আর মানসিক অশান্তিতে আমি নিজেও ভেঙে পড়েছিলাম। মাঝে মাঝে আত্মহত্যার চিন্তাও আসতো, কিন্তু আত্মহত্যা তো মহাপাপ, তাই সেই পথ থেকে ফিরে আসি। আমার এক চাচাতো ভাই কবিরাজি করত এবং জিনও পালন করত। আমি তাকে ফোন করে সব খুলে বলি। প্রায় 1.5 ঘন্টা পর সে আমাকে ফোন দিয়ে বলল, ভাই, তোর ওয়াইফকে কালাজাদু করা হয়েছে, তাকে খাবারের সাথে কিছু মিশিয়ে খাওয়ানো হয়েছে, এখন তোর ওয়াইফ তার নিজের কন্ট্রোলে নাই। আমি হতবাক হয়ে যাই। আমি জিজ্ঞেস করি, এসব কে করেছে? সে বলল, এখনো পুরোপুরি বুঝতে পারছি না, তবে ওকে নিরাপদ রাখতে হবে। আরও প্রায় 40 মিনিট পরে সে আবারও ফোন দেয়, বলল, যে কালাজাদু করেছে তার নাম মণি, আর মণি নাকি নারী পাচারের সাথে জড়িত আছে। আজকেই তোমার স্ত্রীকে পাচার করার পরিকল্পনা ছিল। এমনটা শোনার পরে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। সে আমাকে বলল, ভালো কোনো হুজুরের কাছে যাও, দেরি করিস না। আমি সব কথা আমার স্ত্রীর বোনকে জানাই। পরে তারা তাদের এক নানার কাছে নিয়ে যায়, যিনি নাকি কবিরাজি করতেন। পরদিন সকালে খবর আসে আমার স্ত্রী বাসায় ফিরে এসছে। তারপর তাকে সেই নানার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বিকেলে দুলাভাই ফোন দিয়ে জানালেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মনি তোমাদের ভালোবাসার সুযোগ হতে পারেনি, তাই তোমার ওয়াইফকে সে জাদুবিদ্যা করেছিল। তারপর তাকে পানি পড়া আর তাবিজ দেওয়া হয়। ধীরে ধীরে আমার স্ত্রী সুস্থ হতে শুরু করে। কিন্তু ঘটনা এখানে শেষ নয়। যখন আমার স্ত্রী ধীরে ধীরে সুস্থ হচ্ছিল, তখন মনি আবারও চেষ্টা করে তার ওপর জাদুটনা করার, কিন্তু তাবিজ থাকার কারণে কোনো প্রভাব পড়ছিল না। তাই এবার সে আমার উপরে জাদুটনা করে ফেলে। আমি অল্পতেই রাগ করতাম। সত্যি বলতে
আমার স্ত্রীর প্রতি অদ্ভুত ঘৃণা তৈরি হচ্ছিল। আমি তাকে ডিভোর্স দেওয়ার কথাও ভাবতে শুরু করি। তখন আমার সেই চাচাতো ভাই পালিত জিন হামজা নাকি জানি নাম আমাকে রক্ষা করে। পরে আমাকে পানি পড়া দেওয়া হয় আর আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। এরপর আমাদের সংসার আবারও স্বাভাবিক হতে শুরু করে। আমি পরিবারের সব খুলে বলি, সবাই আমাকে মেনে নেয়, কিন্তু শত্রু তখনও শেষ হয়নি। আমাকে মেরে ফেলার জন্য এবার বান মারা হয়। এই বান মারে মুন্নি নামের একটা মেয়ে। সে আগে থেকে আমাকে পছন্দ করত। আমি যখন এসএসসি পরীক্ষার জন্য তাদের এলাকায় ছিলাম তখন থেকে সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তখনও তাকে গুরুত্ব দেইনি। বিয়ের পরেও সে আমাকে এসএমএস করতো। আমি সব আমার স্ত্রীকে জানাই, পরে আমার স্ত্রী তাকে বকাঝকা করে। এরপর নাকি সে আমাকে বান মারে। আমি তখন কিছুই বুঝিনি, কিন্তু হামজা সে টের পেয়ে যায়। তখন আমার চাচাতো ভাই আমাকে তার বাসায় ডাকে। সে আমাকে জিজ্ঞাসা করলো, তোর কি মনে হয় মাথার উপর অনেক ভার হয়ে আছে? বললাম হ্যাঁ। সে আবারও বলল, তুই কি সব কিছু ভুলে যাস? বললাম হ্যাঁ। এরপর ঈশান নামাজের পর তার বাসায় যাই। সে পানিতে ফু দিয়ে আমার চোখে ছিটিয়ে দেয়। তারপর কি হয় আমার কিছুই মনে নেই। পরে সে আমাকে যা বলেছিল তা আমি তার ভাষায় বলছি। সে বলল, আমি তোর ওপরে সে জিন হাজির করি যে জিন দিয়ে তোকে বান মারা হয়েছিল। জিনটা প্রথমেই আমাকে সালাম দেয়, তারপর কান্না করতে করতে বলে, হুজুর, আমি কারো ক্ষতি করতে চাই না, কিন্তু আমার সন্তানকে আটকে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছে মাহবুবকে মেরে ফেলতে পারলে আমার সন্তানকে ছেড়ে দেবে। তখন জিনটা বলে, মাহবুব তো তোমার কোনো ক্ষতি করে নাই, তাহলে তুমি তাকে মারতে চাও কেন? জিনটা কাঁদতে কাঁদতে বলছিল, হুজুর, ওর তো ভাই আছে, কিন্তু আমার একটা মাত্র সন্তান, আমি না মারলেও অন্য জিন মেরে ফেলবে। তখন আমার চাচাতো ভাই তাকে কথা দেয়, তোমার সন্তানকে রক্ষা করা হবে, তবে তুমি মাহবুবকে বাঁচাবে এবং সত্যি বলবে। এরপর নাকি জিনটা সবকিছু খুলে বলে। সে জানায় কালো জাদুর জন্য ব্যবহার করা হয়েছিল পায়ের ধুলা, ব্যবহৃত কাপড় আর মাথার চুল সহ আরো অনেক কিছু। আজকের মতো এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই এটা গঠনমূলক কমেন্ট করবেন, এবং যদি আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে যায় আপনারা অবশ্যই সেই ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ভেজা গামছাটা আমাকে দিল শাহ আমানতের বড় ছেলে। কিন্তু আমি তো বোকা না, এখানে ট্র্যাপ হতে পারে, বেজুজের কন্টিনজেন্সি প্ল্যানে, এমনটা আমার ভাবা ভুলও না। ভেজা গামছা তো দূরের কথা, আমি আবারও উঠে বেরিয়ে এলাম ওই বাসা থেকে। একটা ডাকও আমি শুনিনি, না শাহ আমানতের না তার ছেলের। বাসা থেকে বের হই কাদেরকে খুঁজলাম আশপাশে, কিন্তু ওর কোনো সাড়া ছিল না। আমি আমাকে ভালো মতো চেক করলাম জাদু দ্বারা ইনফেক্টেড হলাম কিনা তা বুঝার জন্য। শাহ আমানতের ছেলে আমাকে 2 বার ফোনও দিল, আমি কেটেও দিলাম। বাসায় ফিরে আসার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমি ইনফেক্টেড কিনা, কিন্তু আমি টেস্টলেস, মানে নির্জীব অনুভূতি টের পাচ্ছি। আমাদের শরীরে জ্বর আসার পর যখন শরীর ঠান্ডা হয়ে যায় ঠিক সেভাবে আমরা শরীরটা ঠান্ডা অনুভব করলাম। আমি মুখে আয়রনের মতো স্বাদ পাচ্ছিলাম। আমি বাসায় ঢুকলাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। মাদ্রাসায় দেবার জন্য আমি একটা স্পিকার কিনে এনেছিলাম। এই স্পিকারটা চালু হয়ে আছে। ফিতার ক্যাসেট প্লেয়ারের মতো, যে ক্যাসেটের ফিতা আগে পরে টানার জন্য ফরওয়ার্ড রিওয়াইন্ড বাটন চাপার মতো শব্দ হলো। ক্যাসেট প্লেয়ার ফরওয়ার্ড রিওয়াইন্ড হওয়ার মতো এরকম লাগলো। ফরওয়ার্ড রিওয়াইন্ড বন্ধ হলো, এরপর একটা শব্দ হলো প্লে বাটন চাপার। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারায় আর কতকাল আমি রব দিশাহারা। বাটন চেপে বন্ধ ক্যাসেট প্লেয়ার বন্ধ করার শব্দ এলো। সেই স্পিকার থেকেই আমার বাম হাতের পশমগুলোয় কাটা দিল। ভার হয়ে এলো শরীরটা। আমি জিজ্ঞেস করলাম, কাদের, তুমি আছো আশেপাশে?
প্লে বাটন চাপার শব্দ এলো, স্পিকারে গানটা বাজলো আবারও। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু প্লে বাটন চেপে বন্ধ হলো আবার। আমি আমার ঘরের চারপাশে ভালো করে দেখলাম কারোর অস্তিত্ব অনুভব হচ্ছে কিনা, কিন্তু কেন জানি আমার মন বলছে আমার ঘরে নেই, কিন্তু তাও মনে হচ্ছে কেউ আছে। ক্যাসেট প্লেয়ারের ক্যাসেটের ফিতা টানার শব্দ হলো আবার, আবার বাটন চাপার শব্দ হলো, আবার স্পিকারে বাজলো। নিজের ছায়ার পিছে ঘুরি ঘুরি মরি মিছে। প্লে বাটন চেপে বন্ধ হলো আবার। আমি সাথে সাথে স্পিকারটা হাতে তুলে আছাড় মারলাম। নে, বক বক কর, আবার কর বক বক। স্পিকারটা ভেঙে গেছে। এটা এখনকার মডার্ন স্পিকার, ক্যাসেটের ব্যবহার করার মতো অবস্থা নাই এটায়। এমন সময়ে আমার মনে পড়ল, আব্বা তো এগুলো শুনতো মাঝে মাঝে, এই পল্লী গীতি আর এই টাইপের গানগুলো। তখনই সুইচ চেপে লাইট বন্ধ করলো কেউ আমার বাসার। এবার আমার ফোন থেকে এই শব্দ এলো, বহু দিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। আমি সাথে সাথেই আমার ফোনটা আমার হাত থেকে সরিয়ে রেখে দিই। আমার পেছনে ফিসফিস একটা শব্দ হলো। ঘাড় ঘুরিয়ে ঘাড়ের ডান দিকে আমি জানি পেছনে কেউ নেই। কে কে তুই? আমার ফোনটা বাজা থেমে গেল, কিন্তু আরও একটা লাইন প্লে হলো, বহুদিনের পীড়িত গো বন্ধু। এই থাম থাম, প্লিজ থাম। কাদেরের বাচ্চা। তখন আবারও কিছু একটা প্লে হতে লাগলো। থাম থাম থাম, প্লিজ থাম। কে তুই? আমাকে বল, কে তুই? তুই কি বেজুজের কেউ? তখন আবার শব্দ হলো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লে বাটন বন্ধ হওয়ার পর শব্দ হলো। আমার প্রেশার বেড়ে যাচ্ছিল। আমি টের পাচ্ছিলাম প্রচুর রক্তচাপ বেড়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে মাথার পেছনের খুলিটা এখনই উড়ে যাবে। আবারও শব্দ হলো। এবার শব্দটা FM রেডিও টিউনার দিয়ে রেডিও স্টেশন ক্যাচ করার জন্য যেভাবে নব ঘোরানোর সময় হয়তো শব্দ, সেরকম এক্স্যাক্টলি সেই শব্দ, টিউনিংয়ের শব্দ। একটা চ্যানেল ধরলো বাংলাদেশ বেতার, পুরনো আমাদের বাংলাদেশ বেতারের সাউন্ড, খবর শোনাবার মতো। একজন মহিলার কণ্ঠ, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন সময় 0:00:00 খবর পড়ছি আমি। ভারী মোটা পুরুষের গলায় প্লে হলো, জলদি সময় ফুরাবে। জলদি তোর অনুভব হবে, সত্যের মৃত্যু ঘটবে, সততার দম ঘটবে, হারের অনুভূতি ঘিরে ধরবে। রেডিওর মহিলার কণ্ঠ ফিরে এলো। রেডিওতে বাজলো, খবর শেষ হলো। হঠাৎ অ্যারাবিক মিউজিক বাজলো। একটা অ্যাড প্লে হচ্ছে। কি জানি একটা বিচ না কি জানি কিসের টেম্পল ভ্রমণ করার জন্য ফ্রি ডেথ টিকিট অ্যাভেলেবেল আছে। টিকিট পেতে চাইলে প্রেস 1, টিকিট পেতে চাইলে প্রেস 2, টিকিট পেতে চাইলে প্রেস 3, টিকিট পেতে চাইলে প্রেস 4, টিকিট পেতে চাইলে প্রেস 5। এজেন্টের সাথে কথা বলতে চাইলে প্রেস করুন 0। আমি কিছুই না করে দাঁড়িয়েছিলাম। আমার ভালো লাগছিল না। একটা শ্বাস প্রশ্বাস নেবার শব্দ আসলো ফোন থেকে। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসের শব্দ চলল। এরপর হঠাৎ লাইট চালু হলো আমার বাসার। থর থর করে পা কাঁপছে আমার, কিন্তু আমি শক্ত, নিজেকে ধরে রেখেছি। না কাদের না তারা, কেউ রেসপন্স দেয়নি আমার ডাকের। আমি দেখলাম 1 ফোঁটা কালো
লিকুইড ভাঙ্গা স্পিকারের জায়গা থেকে কয়েক ইঞ্চি দূরে পড়ে আছে। আমি চুপচাপ নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। বাথরুম, আমি শাওয়ার নেবার সময় আলো জ্বালি না। অন্ধকার শাওয়ার ছেড়ে গোসল করার সময় এক একটা পয়েন্ট হিসাব করতে লাগলাম। বেজুসের নেক্সট প্ল্যানের ব্যাপারে আমি জানি, কিন্তু এই বুড়োর হিসাব মিলছে না কেন জানো। পেন্টাগ্রাম এগুলো আমি হাই কমান্ডের মধ্যে দেখিনি, কিন্তু আমি কালো লিকুইডটাকে দেখেছি, আগেই দেখেছি। সে কালো লিকুইডটাই হাই স্পিকারে এসে পড়েছিল। বেজুসকে ছেড়ে দিয়ে রাজকে মারতে বলেছিল এই লিকুইডটা। শাহ আমানতের হিসাব কি এটুকু ভাবতে দেরি? প্রচণ্ডভাবে ঘাড়ে রক্তচাপের ধাক্কা লাগলো মনে হলো। আমি এক্ষুনি মরে যাব। আমি জানি ম্যাক্সিমাম স্ট্রোক বাথরুমে ঘটে গোসলের সময়। আমি ধাম করে বসে পড়লাম। প্রচণ্ড ভার দিয়ে কেউ আমার ঘাড় চেপে ধরে, আমার দম আটকে ফেলতে চাচ্ছে। জাস্ট এতটুকুই মনে আছে। চোখে আলো ঝলমল করছিল, এক্সক্লুসিভ ব্লাড চাপ দিচ্ছিল চোখের রক্তনালীগুলোর উপরে। আমি ঝিলমিল দেখছিলাম চোখে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কানে তখনও শাওয়ার থেকে আসার পানির শব্দ পাচ্ছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আমি বেঞ্চের উপর বসা। 7 মাথার অজগর আমার পাশে বসে আছে সেই পার্কে, কিন্তু সব কিছু যেন ফ্রিজ হয়ে আছে, মূর্তির মতো। কানে শাওয়ার থেকে পানি পড়ার শব্দ আসছিল। এমন মনে হচ্ছিল আমার দম আটকে যাচ্ছে ধীরে ধীরে, আমার অক্সিজেনের দরকার। পার্কে আমি দাঁড়ানো, বাকি সবাই মূর্তির মতো ফ্রিজ। আমি এলোমেলো কিছু দেখছি, কিন্তু আমার কেন যেন দম বন্ধ লাগছে। তখনও দম বন্ধ লাগছে। আমার পেছনে থেকে কে জানি আমার ঘাড়ে হাত রাখলো। সামির দাঁড়ানো। ভাই ভাই আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। সামিরের পেছনে সেই কালো লিকুইডটাতে আমি সামিরের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। সামির আমার সামনে, কিন্তু আবার আমাকে কে যেন ডাকলো। রুবি দাঁড়ানো। সাদা কাপড়টা ময়লা, লাশের সাথে থেকে কাপড়টা নষ্ট হয়ে গেছে। রুবির চোখ গলে বেয়ে পড়ছে, নিচের ঠোঁট গলে গেছে, কানটা গলে গেছে, থপ করে মাথার চুল সহ একটু চামড়া পড়ে গেছে ডান দিকে। এদিকে আমার ঘাড়ে 2টা হাত ঘুরছে, খপ করে আমার গলা চেপে ধরলো। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার নাকের ভেতর, গলার ভেতর মাথা কেমন যেন চিলিকের মতো করে উঠল। আমি বাস্তবে বালতির পানির মধ্যে মাথা ডুবিয়ে রাখলাম, কারণ প্রেশার বেড়ে যাওয়ায় আমি বালতি ধরে মাথা বালতির ভেতরে নুয়ে রেখেছিলাম। আমার ব্রেন আমাকে জাগানোর চেষ্টা করছিল। আমি ঘোরের মধ্যে চলে গেছিলাম। সেই সময়ের কথা কি বলবো। আমার শরীর খারাপ হয়ে গেল মানসিক চাপে, জ্বর লাগছিল। শুয়েছিলাম। রাত 2টায় কাদের আসলো, আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছি আমি। উত্তর না দিয়ে বিছানার নিচে থাকা স্যান্ডেল তুলে নিয়ে ওকে ছুঁড়ে মারি ওর দিকে। কাদের বুঝতে পারলো আমি রাগ কেন এবং কোন কারণে। তাও জিজ্ঞেস করলো ক্যা হুয়া ক্যাপ্টেন, হুয়া ক্যা। আমি তখন বললাম আমার ডাক শোনো নাই। কাদের উত্তর দিল নেহি ক্যাপ্টেন, মগর হুয়া ক্যা, আপনি বুলায়া থা। আমি ডাকছি মানে আমি তোমাকে ডাকতে ডাকতে আমি বিরক্ত হয়ে গেছি। সন্ধ্যার পর কি হয়েছে তুমি জানো? সন্ধ্যার কথা বাদ, রাস্তায় বসে ডেকেছি তোমাকে, সারা দাও নাই তুমি। কাদের অবাক হয়ে বলল নেহি ক্যাপ্টেন, আমি কুছ সুনাই নি দিয়া, পর হুয়া ক্যা। পরে আমি কাদেরকে বললাম সব কিছু। কাদের বলল সে কোনোভাবে আমার ডাক শোনে না, এবং সে শুনে না আসলে সে না এসে থাকতে পারবে না। সে আমার ডাকই শুনে নাই। আমি কাদেরকে বললাম তুমি খোঁজ নাও একটু, পাদ্রি বা বেজুসের লোকজন কিছু করলো কিনা, আমার প্রচণ্ড ঘুম আসছে। কাদের বলল ঠিক আছে, আর আমিও শুয়ে পড়লাম। কাদের যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম কয়েক মুহূর্তেই। আমি একটা স্বপ্ন দেখলাম, আগেও কয়েকবার আমি দেখেছি এই স্বপ্নটা। আমি আমাকেই দেখতে পাচ্ছিলাম শুয়ে ঘুমানো অবস্থায় 13 বছর আগে। আমি শুয়ে আছি, বাইরের স্ট্রিট ল্যাম্পের আলো চাঁদের আলোর মতো লাগছিল আমার কাছে। আমি ওই কালো লিকুইডটা দেখতে পেলাম, দেয়ালে গিজ গিজ করছে। একটা বিশাল বড় চোখ সেই দেয়ালে আমাকে দেখছে সেখান থেকে, এমনকি পলকও ফেলছে আমাকে দেখে সেই চোখটা।
পলক ফেললো না, মনে হলো পলক ফেলার মধ্যেই ইশারা আছে। আমি জানি এই ভাবনাটা ভাবলাম। 2 বার চোখের পলক ফেলে হ্যাঁ বুঝালো সেই কালো লিকুইডটা। আমি হাত দিয়ে ইশারা করলাম লিকুইডটাকে দূরে সরে যা। চোখটা আমার দিকে তাকিয়েই আছে। এভাবেই তাকিয়ে থাকা অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। সারাটা সকাল আর দুপুর আমার নষ্ট হলো। মন মানসিকতা ভালো না থাকায় কাদেরের মধ্যে বলল ও নাকি কাউকে অনুভব করতে পারছে না, কোনো অস্তিত্ব, কোনো কিছুই না। আর কাদের ভেরিফাই করলো যে শাহ আমানত আমাকে জাদুটোনা করেনি। কিন্তু কাদেরও নাকি একটা জিনিস দেখেছে, শাহ আমানতের ঘরে দাউ দাউ করে লাল আগুন জ্বলছে। বিকেলবেলা আমি বসেছিলাম, জানালায় টোকা পড়ল। জানালার বাইরে দিগন্তের তারা দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে সে। আমি ইশারা দিলাম তারাকে, যে আমাকে পানিতে চুবানোর চেষ্টা করেছে, ঘাড় চেপে ধরেছে। কিন্তু দিগন্তে তারা আমাকে ইশারা দিয়ে বুঝালো সে বুঝতে পারছে না, সে কিছু অনুভবও করছে না। এই জিনিসটার খটকা লাগলো আমার। আর শাহ আমানত বলেছিল এই গন্ডার ফন্ডার ইগনোর করতে। গন্ডার বলতে সে এদেরকে বুঝালো নাকি, আর রাতের ওই ঘটনায় ওর লিঙ্ক আছে নাকি, এটা ভাবতে উঠে বের হয়ে সোজা হাজির শাহ আমানতের বাসায়। মাগরিবের নামাজের পর আওয়াবিনের নামাজ সে পড়ছিল, বিছানার উপর বসে পড়ছিল। আমি তার পেছনে বসে বসে হিসাব করছিলাম, এই লোক তো খারাপ হতে পারে না, বয়স অনেক, নামাজও পড়ছে, প্রপারলি পড়ছে, ঘটনা কি? নামাজ শেষ করে শাহ আমানত আমাকে ইশারা দিয়ে রাখলেন। তার বাম দিকে বিছানায় বসতে বললেন। শাহ আমানত বললেন, আপনি তো চলে গেলেন, শুনলেন না, এত ডাকলাম। আমি ওনাকে বলতে যাব, উনি আমাকে হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। এরপর বললেন, কত সময় আর আমার আছে আমি তো আর জানি না, তাই আল্লাহই জানেন। আপনি দেখেছেন ওই ছায়া, আপনি দেখেছেন ওই তারা। আর এই নেন বলে একটা সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি সে আমাকে দিয়ে দিল। পেছনে ডেট লেখা 1998। একটা ছেলের ছবি, কিন্তু অর্ধেকটা আছে, বাকি অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। শাহ আমানত বললেন, চেহারাটা মাথায় এঁকে রাখেন। এটা বলে পাটা বিছানায় সোজা করে রাখলেন তিনি। বৈঠকে বসার মতো অবস্থা ওনার ছিল না। শাহ আমানত আমাকে বললেন, ওই রাতের পর থেকে পূজারী আমাকে শিক্ষা দিতে লাগলেন। আমি পড়ালেখা জানতাম না বিধায় আমাকে উনি বলতেন, আমি শুনে মনে রেখে দিতাম। প্রতিদিন আমি সান্ধ্যকালে ধ্যানে মগ্ন হতাম পূজারীর সাথে, আর রাতের শেষ প্রহর থেকে উদয়কাল পর্যন্ত ধ্যানে রইতাম পূজারীর সাথে। গরমে তারার উদয়কাল হতো শেষ রাতের দিকে, শীতে তা সন্ধ্যা লগ্নে। শাহ আমানত ওরায়ন বেল্টের নিচের মাঝের 3 তারা এবং নিচের 2 এই 5 তারার কথা বলছিলেন মূলত। ধ্যানে ধ্যানে আমি কখনো চাঁদ স্পর্শ করতে চাইনি, কিন্তু আমি তারা দেখেছি। তারাগুলোর মাঝে নিজেকে আমি হারিয়ে ফেলতাম। শত শত তারা মনে হচ্ছে আমার চোখের সামনে, আমি স্পর্শ করতে পারবো। কিন্তু সেই তারা আমার কাছে নয়, অনেক দূরে। হলুদ, সাদা, আরও সাদা, কত কত শত তারার মাঝে মেঘ, আলোর মেঘ। কিন্তু কোনোদিন আমি এই 5 তারা দেখিনি। তারাগুলো দেখলে মনে হবে চোখের সামনে ঝুলছে, কিন্তু দূরে, বহু দূরে তারাগুলো। কিন্তু একদিন আমি দেখলাম একখণ্ড অন্ধকার, আলোর মাঝে একখণ্ড অন্ধকার, নিকষ নিষ্প্রাণ অন্ধকার আমাকে টানছে সেদিকে। চারপাশে তারার আলো, মাঝে এক বিন্দু অন্ধকারটা ধীরে ধীরে বড় হচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা টান দিল আমাকে অন্ধকারটা, কোথায় নিয়ে গেল আমি জানি না। আমি শুধু পড়ে যাচ্ছি উপর থেকে, নিচে থেকে নাকি নিচ থেকে উপরে আমি জানি না। ভর শূন্য আমি থপাস করে পড়লাম ভূমিতে। আমাকে উনি ওনার হাত দেখে ইশারা করে বললেন, এই জায়গাটা ভেঙে গিয়েছিল আমার। আমি জানি না কিভাবে, কিন্তু পূজারীর শব্দ পেয়ে চোখ খুলে দেখতে পান আমি ভূমিতে পড়ে আছি। হাত আমার ভেঙে গেছে, ভেষজ চিকিৎসা চলছিল আমার, ধ্যানে বসা সম্ভব না। আমাকে পূজারী বলেছিলেন, কি হয়েছিল রে? আমি বলার পর পূজারী বলেছিলেন, কিতাব খুলে দেখবেন উনি কালো অন্ধকার কোনো বস্তু আছে কিনা। এদিকে জ্বরে পুড়ে রোগা আমি আরও রোগা হয়ে যাচ্ছিলাম। ঘন বর্ষায় চারদিক ডুবে যাচ্ছে তখন। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। গ্রামে হানা দিল কলেরা। উত্তর দিকের এক মহল্লায় একদিনে মারা পড়ল 2 জন। পূজারীর কাছে এসে
এই খবর দিল মন্দিরের আশপাশের গেরস্থ বাড়ির লোকজন। পূজারী তাদেরকে বিধি শিখিয়ে দিলেন। সন্ধ্যার পর পুজো দিয়ে বিধি শুরু করতে বললেন। এটাও বলে দিলেন রাতে প্রথম প্রহরের শেষ মুহূর্তে পূজারী বের হবেন। সকল গেরস্থের দুয়ারে তিনি যাবেন। অভিমন্ত্রিত সুতা তিনি বেঁধে দিবে গেরস্থের দুয়ারে, যাতে কলেরা প্রবেশ না করে। বৃষ্টিও বাড়ছিল। খালগুলো ভরে পানি রাস্তা পার করে গেরস্থদের সীমানা পর্যন্ত চলে এসছে। বন্যার মতো অবস্থা চারদিকে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। সান্ধ্যকালে বৃষ্টির শব্দ কেমন লাগে গ্রামে তা কেউ না শুনলে বুঝবে না। পূজারী অভিমন্ত্র প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। আমি শুয়ে আছি। বৃষ্টির তেজ বাড়ল। কখন যে ঘুমিয়ে গিয়েছি টের পাইনি। আমি মন্দিরের বাইরে। বৃষ্টি হচ্ছে অনেক। বিদ্যুৎ চমক দিয়ে দিয়ে উঠছিল। পানি চারপাশে। মন্দিরের ডান দিকে মন্দিরের রাস্তা দিয়ে একটা কালো কাপড়ে ঢাকা একজন হেঁটে যাচ্ছিল। নুপুরের শব্দ শুনে বুঝতে পারলাম মহিলা হেঁটে যাচ্ছে। আমি যখন বুঝলাম মহিলা হেঁটে যাচ্ছে, তখনই সেই কালো কাপড় পরা মানুষটা থমকে দাঁড়ালো। আমার দিকে সে তাকালো। আমার চোখে তার চোখ পড়ল। কালো অন্ধকারেও চেহারাটা কুচকুচে কালো। নাকের উপর নথ, চোখগুলো টকটকে লাল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই মহিলা। এরপর সে চলে যেতে লাগলো। আমিও তার পিছু নিলাম। কলা গাছের বাগানের মাঝ দিয়ে সেই মহিলা হেঁটে গেল এক গেরস্থ বাড়িতে। আমি দেখলাম মহিলা দরজা খুলে ভেতরে ঢুকে গেল গেরস্থের ঘরে। আমি সাথে সাথে ওই গেরস্থর ঘরের সামনে যাই। মাটিতে শুয়ে থাকা গেরস্থ ঘরের 4 জন সদস্যকে সেই মহিলা স্পর্শ করল। হাতের আঙ্গুল দিয়ে ছিটিয়ে দিল কি যেন তাদের উপর। এই গেরস্থ বাড়িতে 5টা পরিবার থাকে। সেই মহিলা ওই গেরস্থ ঘরের লোকগুলোর উপরে এক এক করে সাদা কাপড় দিয়ে ঢাকা দিল। আমার সামনে সেই মহিলা বের হয়ে এসে অপর গেরস্থ ঘরে ঢুকলো। একইভাবে বিছানায় আর মাটিতে শুয়ে থাকা সবার উপর সে সাদা কাপড় বিছিয়ে দিল। 5 গেরস্থর ঘরে ঢুকে সে সবার ঘরে সাদা কাপড় দিয়ে সবাইকে ঢেকে দিল। এজন্য মরাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। সেই মহিলা হেঁটে যাচ্ছে। এবার গেরস্থ বাড়ি থেকে বের হয়ে সে পথে উঠে দাঁড়ালো। বাম দিকে মন্দিরের রাস্তা, আর সেদিক থেকে কান্নার শব্দ আসছিল। বিদ্যুতের ঝলকে আমার সামনে একটা লাশ দেখতে পেলাম। পূজারীর লাশ, সাদা কাপড়ে ঢাকা। তখনই কালো চেহারার সেই মহিলা আমার গলা টিপে ধরে বিকট শব্দে চিৎকার দিল। আমার ঘুম ভাঙল। স্বপ্ন দেখলাম মনে হচ্ছে, বেশ খারাপ স্বপ্ন। এদিকে পূজারীকে দেখলাম হারিকেনটা বাঁশপাতার ছাউনি দিয়ে ঘিরে দিলেন যাতে পানি না পড়ে। আমি জোর করলাম পূজারীর সাথে যাবার জন্য। আমার হাত ভাঙা, তাও পূজারীর সাথে আমি বের হই। তুমুল বৃষ্টি। মন্দিরেই পানি উঠে যাবে যদি কাল সারাদিন বৃষ্টি হয়। এক এক গৃহস্থের বাড়ি যেয়ে অভিমন্ত্রিত সুতা দুয়ারে বেঁধে দিচ্ছিলেন পূজারী। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম সুতা বাঁধলে কি হবে। পূজারী আমাকে বলেছিলেন, অর্জুন, কলেরা এই গ্রামে ঢুকেছে। যেই গ্রামে কলেরা ঢুকে সেই গ্রামে কলেরা গেরস্থ থেকে গেরস্থ সাবার করে ফেলে। গেরস্থ বাড়িগুলো অভিমন্ত্রিত করে দিলাম যাতে কলেরা না ঢুকে। কথার মধ্যে আমি থমকে দাঁড়ালাম। মাত্র এক গৃহস্থ বাড়ি থেকে বের হয়েছি আমরা। সামনে নিচু জমিটা পুকুরের মতো, কিন্তু খালের সাথে মিশেছে। এই পুকুর যেই খাল সোজা যেয়ে মিশেছে নদীতে। ওই পুকুরে একটা নৌকা আমি দেখতে পাচ্ছি একটা হারিকেন। আমাকে দেখে কয়েক কদম ততক্ষণে এগিয়ে গিয়েছিলেন পূজারী। উনি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিরে চল আয়। আমি বললাম, দেখুন পুকুরটাই নৌকা। পূজারী কাছে এসে বললেন, কিসের নৌকা? আমি বললাম, এই যে নৌকা, ওই যে হারিকেনের আলো। পূজারী আমাকে বললেন, আর কি দেখছিস? আমি না চুম্বকের মতো হেঁটে গেলাম পুকুরটার দিকে। নৌকায় সাদা কাপড়ে লাশ রাখা। একটা নৌকার পেছনে আরেকটা নৌকা বাঁধা শেকল দিয়ে। নৌকার সামনের গলুইতে দাঁড়িয়ে আছে সেই কালো মহিলা, নাকের উপর নথ, অন্ধকারে উজ্জ্বল। পূজারী জিজ্ঞেস করলেন, কি রে অর্জুন, কি দেখতেছিস বলতো? আমি বললাম, নৌকায় সাদা কাপড়, লাশ, আর ওই কালো মহিলাটা। মহিলা? কোন মহিলা? পূজারীকে আমি বললাম, আমি কালো মহিলাকে দেখেছি, নাকে নথ পরা। পূজারী সাথে সাথে, হায় গো শিব শম্ভু,
চল বলেই আমাকে টেনে নিয়ে আসলেন তিনি। মন্দিরে ঢুকেই তিনি আমাকে বসালেন, কিতাব আনতে গেলেন। আমি ভেজা অবস্থায় বসে আছি। পূজারী কিতাব নিয়ে আমার সামনে বসলেন, খুঁজছিলেন তিনি। কিতাবে লেখা আছে রূপার তেজে আধার জ্বলে। এরপর আরও কিছু কথা যা আমি বললাম না। এইসব কথা বলার সময় আমি দেখলাম মন্দিরে প্রবেশ করেছে সেই মহিলা, কালো সেই মহিলা। সে হেঁটে এলো পূজারীর পাশে, সেইভাবে হাতের আঙ্গুল দিয়ে টোকা দেবার মতো ইশারা করলো পূজারীর দিকে। পূজারী আমার সাড়া না পেয়ে আমার দিকে তাকালেন। উনি দেখলেন আমি ওনার ডান দিকে তাকিয়ে আছি। আমি দেখলাম সেই মহিলার হাতে সাদা একটা কাপড়। পূজারী যেখানে বসেছিলেন এখন সেখানে তিনি শুয়ে আছেন। মহিলা সেই কাপড়টা ওনার উপর ছড়িয়ে দিল। এরপর সে বের হয়ে গেল। পূজারী আমাকে কলেরার কথা কি বলেছেন তা আর আমার মনে নেই। আর আমি ওনাকে এটাও বলিনি যে আমি এবার কি দেখেছি। জ্ঞানী হতে গেলে জ্ঞানী হতে হয় না, জ্ঞান আহরণ করতে হয়। পূজারী আমাকে বলেছিলেন আমি কলেরা দেবীকে দেখেছি যে রোগ বহন করে, আর নৌকায় আমি যাদের দেখেছি তাদের লাশ কাল পড়বে। এটাই তোকে দেখিয়েছে। আমি পূজারীর কথা শুনছিলাম। বুঝের পর থেকে আমি শুধু যাযাবরের মতো ঘুরেছি ফিরেছি। দিনের পর দিন না খেয়ে কেটেছে। আজ দেখলাম পূজারীর লাশ। তাহলে উনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? এইসব কথা ভাবতে ভাবতে আর ভালো লাগছিল না। মাথায় একটা জেদ কাজ করলো। আমি যদি কাল কলেরাকে দেখতে পাই, ও তো আমাকে দেখছে তাই না? এখনই সময় পূজারীকে যদি না বাঁচাতে পারি তাহলে আমার তো আর কেউ থাকবে না। শুয়ে থেকে পূজারী যেভাবে শিখিয়েছেন সেভাবে আমি ধ্যানে প্রবেশ করলাম। প্রথম এমন একটা অনুভব হলো, আমার কিছু করার জন্য নিজেকে আমি খুঁজে পাই দুলতে থাকা কিছুর মধ্যে। একটা নৌকা, টিপ টিপ পানি পড়ছে। উঠে দেখলাম কলেরার দেবী দাঁড়িয়ে আছে উঁচু রাস্তার দিকে, সামনে মরা পুড়ছে। আমার নৌকায় লাশের মাঝে আমি কি নিজেকে খুঁজে পাই। কলেরার দেবীকে কিছু বলতে আমি পারছিলাম না, কিন্তু সে আমাকে দেখে তাকালো রক্তচক্ষু দিয়ে, যেন আমি তার কাজে বাধা দিতে এসেছি। কলেরা দেবী ধানের মটকা ভাসিয়ে দিল খালের মধ্যে। এই মটকা পরিমাণ সম্পদ সে নিয়ে যাচ্ছে সেটা সে বোঝালো আমাকে। আমি দেখতে পাচ্ছি কলেরার দেবী মরা পোড়ানোকে চক্কর দিল। চক্করটা শেষ হয়ে এলো। নৌকায় উঠে বসলো কলেরার দেবী। এরপর সে নৌকা নিয়ে বের হলো, খালের মুখের দিকে নৌকা নিয়ে চলে গেল। তার উদ্দেশ্যে এবার আরেক গ্রাম হয়তো। এরপর আর কি? পরের দিন দেখলাম গ্রামে মরক লেগে গেছে। পূজারী মারা গেলেন আমার কোলেই। পরের দিন এক এক করে লাশ কেবল ভাসিয়ে দিল সবাই খালের দিকে। চারদিকে বন্যার পানি। আমি জানি না কি করতে হয় লাশের সাথে। মন্দিরেই লাশ ছিল। বন্যার পানি মন্দিরে ঢুকলো। দেখতে না দেখতে পানিতে লাশ ডুবে ভেসে এভাবে স্রোতের সাথে চলতে লাগলো। মরার আগে কিতাবখানা আমার হাতে দিয়েছিলেন পূজারী। পড়তে জানি না, লিখতে জানি না, কি হবে তা জানি না। সাথে ছিল কিতাব, আর ছিল শুকনা কিছু গুড়। বন্যার পানিতে আমি ভাসছি। আমাকে উদ্দেশ্য করে শাহ আমানত বললেন, আপনি জানেন বন্যায় আমি দেখেছি ভূত পিশাচদের মানুষের মতো অসহায় হতে। জিন ভূতও ভয় পায়, আমাদেরকে ভয় পায়, জাদু দেখলে ভয় পায়। আমি দাঙ্গার মধ্যে দেখেছি ভূত পিশাচ জিনদের ভয়ে পালাতে। কি হচ্ছে তা তারা বুঝতো না। রক্ত দেখে ভূতরাও আতঙ্কে উঠত। আমি জানতে চাইলাম আমাকে কেন বলছেন এসব। আর আমাকে তো বলেছিল পরিবারের সমস্যা ফেস করছে। শাহ আমানত আমাকে উত্তর দিলেন, কি মনে হয় আপনার? চারদিকে ভালো করে তাকান তো, কেমন মনে হয়? মনে হয় না এসব কিছু ডিজাইন করা? মনে হয় না এটা ডিজাইন করা কিছু? আমার কাছে আপনার আশাটা বা আপনার আমার কাছে আজ আবার আশাটা কি মনে হয়? ডিজাইন করা? আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক, 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান।
তো তার যে ছোট মামা জামালউদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন, এবং সেই ঘরের পাশে তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামালউদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। তো যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামালউদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামালউদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করতো। তো এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামালউদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। তো একদিনকার ঘটনা, তিনি গেছেন জামালউদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই মানে কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। বাসায় আস্তে আস্তে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়। যখন মানে ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার মানে ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসেও থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাব, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায়, ভুজুং বুঝায়, তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে দিয়ে কোনাকুনি হেঁটে যাচ্ছেন। তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামালউদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন না, তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। তো যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, মানে খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি ওই নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওইখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন। এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তিত্তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিতে টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। মানে তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম মানে নাড়া দিতেছে এরকম করে। তো তিনি মানে বেশ মানে কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আয়ের মাছ, বড় আয়ের মাছ। তো অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে, নড়তেছে, এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় না। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন, এখন তার প্রশ্নই আসে না এখানে বেশিক্ষণ থাকার। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢুকায় রাখছেন, কারণ যদি মাছ লাভ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়ে রয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান দিয়ে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন।
তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি মানে এখানে খুব একটা পান না। তিনি এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয় যেরকম, এইরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল। মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল। এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে, কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার 2 হাতের উপরে, তার যে 2 কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন, চিন্তা করলেন তার ব্লাড প্রেশার টেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করতেন। তিনি চিন্তা করলেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। তো চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসছেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরও মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম একটা। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলো নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা, এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে হয় ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরও অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে মাছ, 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পরে দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভিতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখে যাও বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজব্যান্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ওই ঘরের ভিতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচা দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটারে করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে এখন কি করবো, ফ্রিজে রাখা যাবে না? কয় না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবা, রান্না করার পর রাতের বেলা যা দিয়ে আসুন আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন। তিনি বললেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কশাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন যেন ভারী লাগতেছে। সেই তার স্ত্রী বললো যে ডাক্তার দেখো না কেন, তুমি তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখো, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালাই দিলেন, কাঠ লাকড়ি ঢোকায় পাটখড়ি দিয়ে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেখানে, মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরও সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরও জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলো দিয়ে পাশে রেখে গেলেন। রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে তো, কি কেমন যেন লাগতেছে, তো গোসল করে আসি।
তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এইদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, আর নিচে পাকা করা, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা, আর তিনি তার ওই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল ছেড়ে, কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন, কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল সত্যিকার, মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যেরকম, সেরকম শব্দ, চটপট চটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন যে কিরে এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে। তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলেই ঢাললেন প্রত্যেকবার। তো ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল, তার যে শরীর একটা ভারী ভাব ছিল এটা চলে গেছে, তার মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর, তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে, পুরোনো কাপড়গুলো ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কি রে এখানে শব্দ কি রাতের বেলা, মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, আর তার স্ত্রী ছোটোখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। তো দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামালউদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলো, এটা কি চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে 2টা চোখ জ্বলতেছে, মানে একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আরেকটা ফিগার, চোখ 2টা জ্বলতেছে এরকম।
অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকায় আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তো তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। কারণ এইরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোঁচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেন নেই। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলাকাট একটা বের করে শত করে ঘুরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলাকাটটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা তাকে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলাকাটটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে এটা বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম ফট করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, অ্যাজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, তাকে ধরে রাখছে শক্ত করে। তো তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলাকাটটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলাকাটটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওটা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে লাগানো তার স্ত্রীর। দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর চোখ দুটো জল জল করতেছে, ও মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তো তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটার একটা বাজে ইফেক্ট হয়, সাধারণত গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরও কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নেই, এটা যখন আসছে মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাটটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ পরে স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে যা যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করে রাখছেন দরজায়, দাঁড়া করে নিজে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রীর, ধুয়ে দিয়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে এবং ভয়ঙ্করভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেন নাই আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা ওই করতে, মাছ ধরতে যাইতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ। তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে। দিয়ে তার আম্মা বললেন যে তোর বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে
ঝরান বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিশাচকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা, সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হয়েছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। তো আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওরকম কিছু দেখেন নাই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা। যখনই আমার চোখ দুটো সিসিটিভির মনিটরটার দিকে গেল, আমার পুরো শরীর পাথরে জমে গেল। স্ক্রিনে পরিষ্কার দেখছিলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ওই জ্যাকেট পরা লোকটার কোনো মাথা নেই। তার গলা কাটার জায়গা থেকে ফিনকি দিয়ে কালো রক্ত ছুটে এসে কাচের কাউন্টারটা ভিজিয়ে দিচ্ছে। অথচ আমি যখন সরাসরি আমার চোখের সামনে তাকাচ্ছি, তখন দেখছি লোকটা একদম স্বাভাবিকভাবে মাথা নিয়েই দাঁড়িয়ে আছে। আর তখনই বোতের ভেতরের এসিটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল এবং সব আলো নিভে গেল। শুধু একটা লাল ইমার্জেন্সি লাইটটা জ্বলতে লাগলো। লোকটা তার দুটো বরফ শীতল হাত কাউন্টারের ফাঁক দিয়ে ভেতরে ঢুকিয়ে আমার দুই কবজি শক্ত করে চেপে ধরল। সেই হাতের নখগুলো মুহূর্তের মধ্যেই 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়ে আমার চামড়া ভেদ করে মাংসের ভেতর ঢুকে পড়ছিল। একটা তীব্র পচালাসের গন্ধ আমার মাথাটা অবশ করে দিচ্ছিল। তখনই লোকটা তার মাথাটা অস্বাভাবিকভাবে পিছনের দিকে তথা 180 ডিগ্রি ঘুরিয়ে একটা চেরা ভেজা গলায় ফিসফিসিয়ে বলল, টাকা তো অনেক গুনেছিস জিসান, কিন্তু তুই তো জানতিস না ঠিক 1 বছর আগে এই রাতেই ডাকাতরা এই বোতের ভেতর আমার মাথাটা কেটে নিয়ে গিয়েছিল। এই ঘটনা 2025 সালের মে মাসের মাঝামাঝি সময়ে। আমার নাম জিসান আহমেদ। আমি ঝিনাইদহ সদর এলাকার একটা বেসরকারি ব্যাংকে এটিএম বুথে সিকিউরিটি গার্ড এবং নাইট ক্যাশ ইনচার্জ হিসেবে পার্ট টাইম চাকরি করতাম। সেদিন ছিল একটা গুমোট মঙ্গলবার। রাত তখন আনুমানিক 2:35। ঝিনাইদহ শহরের এই চত্বরটা এমনিতে একটু নিরিবিলি, আর মাঝরাতের পর রাস্তাঘাট একদম জনমানবিহীন থমথমে হয়ে যেত। বুথের বাইরে একটা মৃদু কুয়াশার মতো ধোঁয়া ভাসছিল, আর চারপাশটা ছিল একদম নিঝুম। আমি তখন বুথের ভেতরের ছোট ক্যাশ কাউন্টারে সেখানে বসে পরের দিনের জন্য টাকা গোছাচ্ছিলাম। হুট করেই এটিএম বুথের ভারী কাচের দরজাটা ঠেলে জ্যাকেট পরা এক ভদ্রলোক ঢুকে, এবং তিনি তার পরনে ছিল মাথায় একটা কালো ক্যাপ, যার কারণে তার মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না। উনি এটিএম মেশিনের দিকে না গিয়ে সরাসরি আমার ক্যাশ কাউন্টারের সামনে এসে দাঁড়ালেন। আমি ভাবলাম হয়তো ওনার কার্ড আটকে গেছে বা কোনো সমস্যা হয়েছে।
তাই আমি ভদ্রতা বশত জিজ্ঞেস করলাম, ভাই কোনো সমস্যা? আপনি কি টাকা তুলতে পারছেন না? তখন লোকটা কোনো কথা বললেন না। ওনার হাত দুটো পকেটে গোঁজা ছিল। ওনার এই নীরবতা আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। হুট করে আমি খেয়াল করলাম বুথের ভেতরের তাপমাত্রা যেন এক পলকে মাইনাসে নেমে গেছে। আমার মুখ দিয়ে ঠান্ডা ধোঁয়া বের হচ্ছিল আর হাত পা কাঁপতে শুরু করছিল। একই সাথে কই থেকে যেন একটা তীব্র কাঁচা রক্তের এবং পচা মাংসের গন্ধ ছাড়তে শুরু করলো। আমি একটু বিরক্ত হয়ে ওনার দিকে কড়া নজরে তাকালাম। লোকটা তখনও ওভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার চোখের পলক পড়ছিল না। ঠিক তখনই আমার নজর গেল টেবিলের কোণে থাকা সিসিটিভি মনিটরটার দিকে। আর তখনই আমার চোখের সামনে ভেসে উঠল সেই হাড় হিম করার দৃশ্য, যা আমি একদম শুরুতেই বলেছিলাম। স্ক্রিনে লোকটার কোনো মাথা ছিল না, অথচ আমার চোখের সামনে সে মাথা নিয়ে দাঁড়িয়েছিল। আর সঙ্গে সঙ্গেই বুথের লাইটগুলো দপদপ করে নিভে গিয়ে লাল সে লাইটটা জ্বলতে শুরু করলো। ওনার সেই বরফ শীতল কঙ্কালসার হাত দুটো আমার দিকে দুই কবজি খমচে ধরতেই আমার মুখ দিয়ে কোনো চিৎকার বের হলো না। আমি হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার পুরো শরীরটা অবশ হয়ে গেছে। ওনার সেই মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে যখন ওনার ওপর নেওয়া চোখ দুটোর শূন্য কোটা আমার দিকে তাক করলেন আর ওনার চোয়ালটা ঝুলিয়ে ফিসফিসিয়ে বললেন, ঠিক 1 বছর আগে এই রাতেই ডাকাতরা এই বুথের ভিতর আমার মাথাটা কেটে নিয়ে গিয়েছিল। তখন ওনার মুখের সেই তীব্র পচা গন্ধ আর বাতাসের হিমশীতল ঠান্ডা আমাকে প্রায় অচেতন করে ফেলছিল। ওনার লম্বা নখগুলো আমার কবজির মাংস ভেদ করে ভেতরে ঢুকে হাড়ে গিয়ে ঠেকছিল। আমি বুঝতে পারছিলাম আর কয়েক সেকেন্ড এভাবে থাকলে আমার হাত দুটো কেটে আলাদা হয়ে যাবে এবং আমি এখানেই রক্তক্ষরণে মারা যাব। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আমি আমার সমস্ত মানসিক শক্তি এক করে চোখ বন্ধ করে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ঠিক যখন আমার পবিত্র কালাম পড়া শেষ হলো, বুথের বাইরে মেন রাস্তায় একটা পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। ওই সাইরেনের শব্দটা বাতাসে ভেসে আসার সঙ্গে সঙ্গেই এক পলকে আমার কবজির ওপর থেকে সেই বরফ শীতল হাতের বাঁধন গায়েব হয়ে গেল। বুথের লাইনগুলো আবারও স্বাভাবিকভাবে জ্বলে উঠল। ঘরের ভেতরে সেই লাল আলো আর পচা গন্ধ 1 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেল। আমি ছিটকে কাউন্টারের মেঝেতে পড়ে গেলাম এবং জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন অন্য শিফটের গার্ড এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তখন ডাক্তাররা আমার 2 কবজিতে গভীর 4টে নখের কালো দাগ দেখে অবাক হয়েছিলেন। পরে যখন আমি ব্যাংকের ম্যানেজার স্যারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলি, তিনি ফুটেজ দেখে ফ্যাকাশে হয়ে যান। ফুটেজ দেখা যায় রাত 2টা 35 বুথের দরজাটা নিজে নিজে খুলে গিয়েছিল এবং আমি কাউন্টারের সামনে শূন্যে বাতাসের দিকে তাকিয়ে একাই হাত পা ছুড়ছিলাম। সেখানে কালো কোনো মানুষই ছিল না। তখন ম্যানেজার স্যার আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, জিসান, তুমি হয়তো জানো না, ঠিক 1 বছর আগে এই মে মাসের এক মঙ্গলবার রাতেই এই বুথে একজন সিকিউরিটি গার্ডকে ডাকাতরা গলা কেটে খুন করে সমস্ত ক্যাশ লুট করেছিল। ওনার লাশটা ওভাবেই কাউন্টারের সামনে পড়েছিল। আজ ওনার মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে। তখন আমি আর 1 মুহূর্তেও ওই ব্যাংকের চাকরি করিনি। সেদিনই ইস্তফা দিয়ে চলে আসি। আজ প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু আজ রাতেও যখন আমি কোনো এটিএম বুথের কাছের দরজা ঠেলে ভেতরে ঢুকি,
আমার তখন সিসিটিভি ক্যামেরাগুলোর দিকে তাকাতে বুকটা কেঁপে ওঠে। মনে হয় এই বুঝে স্ক্রিনের ভেতরের অবয়বটা, তার মাথাটা আবার হাওয়া হয়ে যাবে এবং আমাকে বলবে, চলো এবার তোমাকে আমি আবারও নিতে আসছি। এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে।